কলকাতার এক পুরনো বাড়ায় ছিল বিশাল এক বাগান বাড়ি। বাড়িটির মালিক ছিলেন রঘুনাথ বাবু, যিনি ভীষণ চাপা স্বভাবের একজন মানুষ। তার স্ত্রী শাশ্বতী ছিলেন প্রাণোচ্ছল এবং হাসি খুশি। কিন্তু বিয়ের মাত্র 2 বছর পরেই এক রহস্যময় দুর্ঘটনায় শাশ্বতীর মৃত্যু হয়। এই ঘটনা রঘুনাথ বাবুকে একেবারে ভেঙে দেয়। তিনি নিজেকে বাড়ির একটা অন্ধকার ঘরে বন্দি করে ফেলেন। তার এই পরিবর্তন দেখে বাড়ির পুরনো পরিচারিকা মীরাও স্তম্ভিত হয়ে যান। মীরা জানতেন শাশ্বতীকে রঘুনাথবাবু ভীষণ ভালোবাসতেন, কিন্তু মাঝে মাঝে তার চোখে একটা অদ্ভুত উদাসীনতা দেখতে পেতেন। প্রত্নতত্ত্ববিদ এবং যুক্তিবাদী ভাইয়ের আগমন। শশী, একজন প্রত্নতত্ত্ববিদ, এই বাড়িটি নিয়ে গবেষণা করতে আসে। সে জানতে পেরেছিল এই বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। তার ছোট ভাই সুশীল একজন যুক্তিবাদী ছাত্র। তার এইসব অতিপ্রাকৃত বিষয়ে কোনো বিশ্বাস নেই। তার মতে সবটাই মনের ভুল বা নিছক কল্পনা। প্রথম দিনেই তারা বাড়ির ভেতর একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করে। সুশীল হাসে এবং বলে, ভাই, এটা তো শুধু পুরনো বাড়ি, এখানে ঠান্ডা বাতাস থাকবেই। কিন্তু শশী মনোযোগ দিয়ে সবকিছু পর্যবেক্ষণ করে। সে লক্ষ্য করে বাড়ির দেওয়ালে শাশ্বতীর একটি পুরনো ছবি ঝোলানো আছে। ছবিটি দেখে তার মনে হয় শাশ্বতীর চোখে যেন একটা চাপা ভয় লুকিয়ে আছে। রাতে যখন তারা ঘুমোতে যায়, সুশীল হঠাৎ তার খাটের উপর একটা নরম হাতের স্পর্শ অনুভব করে। সে চমকে ওঠে এবং দেখে কিছু নেই। পরদিন সকালে সে শশীকে সব কথা খুলে বলে। শশী তাকে বিশ্বাস করে এবং বুঝতে পারে এই বাড়িতে সত্যি কিছু একটা আছে। বাড়ির ঠিক পাশের বাড়িতে থাকতেন মিস্টার চ্যাটার্জি এবং তার স্ত্রী মিঠুন দেবী। শাশ্বতীর মৃত্যুর পর তারা রঘুনাথ বাবুকে অনেকবার সাহায্য করার চেষ্টা করেছেন। মিঠুন দেবীর কথায় শাশ্বতী তার মৃত্যুর আগে প্রায়ই বলতেন, আমি যদি হঠাৎ চলে যাই তবে রঘুনাথকে দেখে রেখো। মিস্টার চ্যাটার্জি একদিন রঘুনাথ বাবুকে বলেন, রঘুনাথ, তুমি নিজেকে এইভাবে শেষ করে দিও না। শাশ্বতী তোমাকে এইভাবে দেখতে পেলে কষ্ট পাবে। কিন্তু রঘুনাথ বাবু কোনো উত্তর দেন না। মিস্টার চ্যাটার্জি এবং মিঠুন দেবী সন্দেহ করতে শুরু করেন যে শাশ্বতীর মৃত্যু স্বাভাবিক ছিল না, কারণ তার মৃত্যুর দিন শাশ্বতী খুব অস্থির ছিলেন এবং বারবার বলছিলেন, আমার সাথে কিছু একটা ঘটছে। শশী একদিন বাড়ির পুরনো লাইব্রেরিতে একটা ডায়েরি খুঁজে পায়। ডায়েরিটা ছিল শাশ্বতীর। সেখানে শাশ্বতী লিখেছিলেন, বিয়ের পর থেকেই রঘুনাথবাবু কেমন যেন পাল্টে যাচ্ছিলেন। তিনি মাঝে মাঝে অদ্ভুত আচরণ করতেন, যা দেখে শাশ্বতী খুব ভয় পেতেন। এক রাতে রঘুনাথবাবু নাকি ঘুমন্ত অবস্থায় শাশ্বতীকে আঘাত করতে গিয়েও থেমে যান। এরপর থেকে শাশ্বতী খুব ভয়ে ভয়ে থাকতেন। ডায়েরি পড়ে শশী আর সুশীল বুঝতে পারে শাশ্বতীর মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না। শাশ্বতী তার ডায়েরিতে লিখেছিলেন, রঘুনাথের ভালোবাসার আড়ালে একটা অদ্ভুত অন্ধকার লুকিয়ে আছে। আমি ভয় পাই একদিন এই অন্ধকার আমাকে গ্রাস করবে। রঘুনাথ বাবু প্রতিদিন সন্ধেবেলা তার স্ত্রীর ছবি নিয়ে বসতেন এবং তার সঙ্গে কথা বলতেন। তার বিশ্বাস ছিল শাশ্বতী ফিরে আসবেন। একদিন রাতে তিনি ঘুমিয়ে পড়লে একটা নরম গলার আওয়াজ শুনতে পান। কে যেন ফিস ফিস করে বলছে, আমাকে দেখতে চাও? রঘুনাথবাবু চমকে ওঠেন। তিনি দেখেন তার ঘরের সামনে একটা সাদা রঙের ছায়া ঘুরে বেড়াচ্ছে। তিনি ভয় না পেয়ে আলো জ্বালান এবং দেখেন ঘরের মধ্যে কিচ্ছু নেই। এটা তার মনের ভুল হচ্ছে ভেবে তিনি আবার ঘুমিয়ে পড়েন। পরের দিন থেকে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটতে থাকে। প্রথমে তিনি মনে করেছিলেন এটা তার মনের ভুল, কিন্তু যখন তিনি দেখতে পান তার স্ত্রীর পছন্দের জিনিসগুলো নিজে থেকেই তাদের জায়গায় ফিরে আসছে, তখন তিনি বুঝতে পারেন এটা ভুল নয়। তিনি একদিন সাহসী হয়ে সেই সাদা ছায়াটাকে অনুসরণ করেন। ছায়াটা তাকে নিয়ে যায় বাড়ির পিছনের পুকুরের ধারে। সেখানে গিয়ে রঘুনাথবাবু দেখেন পুকুরের জলে তার স্ত্রীর মুখ ভেসে উঠেছে। শাশ্বতী তাকে বলছে, তুমি আমাকে খুঁজতে আসো না, তুমি ভয় পাবে। রঘুনাথবাবু ভয় না পেয়ে বলেন,
আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। শাশ্বতী তাকে জড়িয়ে ধরে। এরপর শাশ্বতী তার আসল রূপ ধারণ করে। তিনি দেখতে পান শাশ্বতী আগের মতোই সুন্দর, তবে তার চোখ দুটি জ্বলছে আগুনের মতো। তার শরীর থেকে একটা শীতল বাতাস বেরোচ্ছে। রঘুনাথবাবু ভয়ে পেয়ে চিৎকার করতে শুরু করেন। শাশ্বতী বলেন, আমি ভূত হয়ে গেছি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু রঘুনাথবাবু শাশ্বতীকে জড়িয়ে ধরতে পারেন না। তিনি শুধু দেখেন তার ভালোবাসার মানুষটি ক্রমশ দূরে সরে যাচ্ছে। তিনি বোঝেন তাদের ভালোবাসার মাঝে এখন একটা দেওয়াল তৈরি হয়ে গেছে। এরপর শাশ্বতী আস্তে আস্তে মিলিয়ে যায়। শশী এবং সুশীল যখন এই ঘটনাগুলো জানতে পারে, তখন তারা বুঝতে পারে এই বাড়িতে কোনো অশুভ শক্তি নেই। এটা শুধু একজন প্রেমিকের আত্মা, যিনি তার স্ত্রীকে ভালোবাসেন। পরের দিন সকালে রঘুনাথবাবুর মৃতদেহ পাওয়া যায়। তার মুখে একটা অদ্ভুত হাসি ছিল, যেন তিনি তার ভালোবাসার মানুষের কাছে চিরদিনের জন্য চলে গেছেন। সেই থেকে ওই বাড়িতে কোনো মানুষ থাকে না, কিন্তু কিছু অদ্ভুত শব্দ এখনো শোনা যায়। যারা সেই বাড়ির কাজ দিয়ে যায় তারা বলে, একটা নরম গলা শোনা যায়, আমাকে ভালোবাসো। আর একটা শীতল বাতাস তাদের চারপাশ দিয়ে বয়ে যায়। এইভাবেই রঘুনাথ বাবুর ভালোবাসা তার ভূতের ভালোবাসার সঙ্গে মিশে যায় এবং ওই বাড়িতে একটা ভূতের রাজ্য তৈরি হয়।